এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থীদের ওপর চালানো হলো নজিরবিহীন হামলা। তৃতীয় বিশ্বের শাসক দলের পেটোয়া বাহিনীর মতো নগ্ন হামলা চালিয়েছে জায়নবাদীরা। রাতের আধারে মুখোশ পরে লোহার পাইপ ও লাঠি সোঁটা দিয়ে বেধড়ক পিটিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যাতে নীরব সমর্থন জুগিয়েছে পুলিশ। তবে এতে দমে যাননি বিক্ষোভকারীরা। তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অনেকটা তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে মুখোশ পরা জায়নবাদীরা। প্রশাসনের নীরব সমর্থনে রাতের বেলায় লাঠি সোঁটা নিয়ে এমন তাণ্ডব চালায় তারা। তাঁবু ভাঙচুর সহ ছিঁড়ে ফেলা হয় ফিলিস্তিনের পতাকা। তারা লাঠি, লোহার পাইপ যা পাচ্ছিল তাই দিয়ে আমাদের পেটাচ্ছিল। এলোপাথারি ছুড়ছিল আতশবাজি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, অথচ আমাদের দিকে লেলিয়ে দেয়া হলো সন্ত্রাসীদের। পুলিশ আশেপাশে থাকলেও তারা আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। আমাদের যখন পেটাচ্ছিল আমরা সাহায্য চেয়ে পাইনি, এবং অনেক দেরিতে আসলেও কাউকেই গ্রেপ্তার করেনি তারা। এবার দৃশ্যপটে নিউ ইয়র্ক পুলিশ। ইসরায়েলপন্থীদের মতো নগ্ন হামলা না চালালেও বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছাড়া করতে হার্ডলাইনে তারা। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া পুলিশ। ব্যবহার করা হচ্ছে টিয়ার সেল, ভেঙে ফেলা হচ্ছে বিক্ষোভকারীদের তাঁবু। রাষ্ট্রযন্ত্র আর পেটোয়া বাহিনী দুপক্ষের এমন নির্যাতনের মাঝেও অবিচল ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ যেন ইসরায়েলি দমন পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনের চেনা বিক্ষোভের চিত্র। পুলিশি অভিযানে পিছু হটলেও ফের নিজেদের অবস্থানে ফিরে আসেন আন্দোলনরতরা। বিক্ষোভকারীদের মধ্যে আছেন বহু ইহুদি শিক্ষার্থীও। হুঁশিয়ারি দেন, গাজায় গণহত্যা বন্ধ আর যুদ্ধবিরতির দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের নিপীড়নের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ পর্যন্ত আটক আর বহিষ্কার করা হয়েছে কয়েক হাজার শিক্ষার্থীকে। অনেক শিক্ষক সংহতি প্রকাশ করলেও উল্টো পথে হাঁটছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপকদের মধ্যে কারো কারো অভিযোগ, ইসরায়েলের সাথে সম্পৃক্ততা থাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসরু। তার কাছে চলে যাচ্ছি আমরা সবশেষ খবর জানাতে। শিহাবুদ্দিন কিসরু, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিও থেকে। আমরা এই মুহূর্তে যে রিপোর্টটা দেখছিলাম যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে মুখোশধারী জায়নবাদীরা, সেই প্রসঙ্গ ধরে বলতে চাই যে বাংলাদেশে অনেক শিক্ষার্থীও সেখানে রয়েছেন এবং তারা অংশ নিয়েছেন এতে। এখনো কি তারা হামলার আতঙ্কে রয়েছেন কিনা জায়নবাদীদের কাছে জানাবেন। শান্তা, আমি সরাসরি কথা বলেছি দুজন বাংলাদেশি যারা এতে অংশগ্রহণ নিয়েছিলেন। সেখানে শিক্ষার্থী ছাড়াও সাধারণ বাংলাদেশিরা আসলে অংশ নিয়েছিলেন। ওই বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় এবং সুহৃদ ব্যক্তিত্ব মমিনুল হক বাচ্চু তিনি দিয়েছিলেন, তিনিও তার কাছ থেকে আমরা কথা বলেছি। এবং আরেকজন যিনি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম, তার সাথেও আমি কথা বলেছি। মোহাম্মদ আলম বলছিলেন যে আসলে তারা এক ধরনের ফ্রাস্ট্রেশনে রয়েছে এবং আতঙ্ক রয়েছে যে এই ঘটনার পরে কি হবে। তিনি দেখেছেন কিভাবে অতর্কিত তাদের উপরে গত রাতে হামলা চালানো হয়, যে ইসরায়েলি পন্থী যে উগ্রবাদী যারা মুখোশ পরে এই হামলা চালায়। মমিনুল হক বাচ্চু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কিন্তু একটা সেই ভিয়েতনাম যুদ্ধের সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তেমনই একটি পরিবেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্টি হচ্ছে। যদিও বাস্তবতা হচ্ছে যে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এবং এক বিষয় নয়, তবু যে বিষয়টি তিনি আসলে বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে এখানে, এবং মোহাম্মদ আলমও যেটি বলেছেন, সেখানে কিন্তু আমরা দেখছি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জনগোষ্ঠী এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক হয়েছে। এখানে একটি কথা আমি বলে রাখতে চাই, আমরা খবরে জনাব কিসরু, এই প্রসঙ্গ ধরে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ফিলিস্তিনপন্থী যে ছাত্রছাত্রী রয়েছে তাদের এই আন্দোলনের বিপক্ষে অবস্থান করছে, কিন্তু তাদের তো আসলে ছাত্রছাত্রীদের সবার জন্য সমান অধিকার, সমান বক্তব্য, সমান মতামত ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার কথা ছিল। সে বিষয়টি যদি আনতেন, কেন করছেন তারা? যে কথা, ওই কথাটি বলার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা এই যে ফিলিস্তিনপন্থী বলা হচ্ছে, আসলে এটা বলা উচিত যে ইসরায়েলের
যুদ্ধনীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন। ফিলিস্তিনপন্থী বলতে একটি দেশের জনগণের পক্ষে শুধু তাদেরই লোক বোঝায়, আসলে ফিলিস্তিনপন্থী না, আসলে জনসাধারণ ধর্মবর্মণ। ইভেন অনেক ক্ষেত্রে আমরা নিউ ইয়র্কে দেখেছি যে জুইশ কমিউনিটির মানুষও কিন্তু এই ফিলিস্তিনে বা এই গাজা হামলার বিরুদ্ধে বিরোধিতা করে দাঁড়িয়েছে। সে কারণেই এই শব্দটি নিয়ে আমাদের মনে হয় একটু ভাবা দরকার। আর যে বিষয়টি বলছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্নভাবেই এই বিভিন্ন অর্থ প্রদানকারী সংস্থার সঙ্গে জড়িত, বিভিন্ন ধরনের অনুদানের সঙ্গে জড়িত, এবং বিশেষ করে যারা এখানকার কর্পোরেট জগতে বা অন্যান্য ক্ষেত্রে এই আর্থিক শক্তি ধারণ করে, তাদের আসলে বেশিরভাগই এই ইসরায়েলপন্থী লবি কিংবা ব্যবসায়ীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই ক্ষেত্রে, যে কারণে আসলে আমরা খুব সহসা এটা দেখতে পাচ্ছি না। এছাড়াও যে বিষয়টি, সেটা বাইডেন প্রশাসনের যে নীতি আর যুক্তরাষ্ট্রের জনগণের নীতি বা বিশ্বের সাধারণ জনগণের যে নীতি, সেটি কিন্তু এক নয়, যে কারণে আমরা এর মধ্যে কিছুটা তারতম্য দেখতে পাচ্ছি যে আজকে এই যে মুক্ত বাকের যে দেশ, সেই দেশেও কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটছে। এটা স্বভাবতই এবং খুব স্পষ্টতই এটা রাজনৈতিক একটি চেহারা, যেই চেহারার সঙ্গে যেই প্রশাসনের যেই চেহারার সাথে আসলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এক নয়। এবং যে বিষয়টি বলা দরকার, যে আপনি বলছিলেন যে এ কারণেই কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, যে এই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানের যে যোগসাজশ রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সে যে সংযোগ রয়েছে, সেইগুলো বন্ধ করার জন্য আসলে ছাত্রদের একটা দাবি রয়েছে। শুধু যুদ্ধ বন্ধই নয়, এবং যেহেতু ইসরায়েল কোনো কথাই শুনছে না, ইভেন যুক্তরাষ্ট্র প্রশাসন, বাইডেন প্রশাসন এক পর্যায়ে কিন্তু তারা স্বীকার করেছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং ইসরায়েলকে সংযত আচরণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য শিহাবুদ্দিন কিসরো। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসরো, সেখানকার পরিস্থিতি বর্ণনা করছিলেন তিনি। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি, ফিরে আসছে একটু পরে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছে শান্তা শার্লিন। পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন একজন নারী। বৃহস্পতিবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে দায়ের করা হয় অভিযোগ। লিখিত অভিযোগে বলা হয় যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এই বিষয়টি নিয়ে রাজভবনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার রাতে রাজভবনে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। তার কাছে চলে যাচ্ছি। শুভজিৎ, ভারতের লোকসভা নির্বাচনের মাঝে হঠাৎ করে এমন একটি ঘটনা যে রাজ্যপালের বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জেনেছি যে রাজভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন শুভজিৎ। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কিছুক্ষণ আগে রাজভবনে এসে পৌঁছিয়েছেন, ফলে নিরাপত্তা ব্যাপক আঁটোসাঁটো করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটে সভা আছে পশ্চিমবঙ্গে, এবং একেবারে যেটা প্রোটোকল অনুযায়ী তার কিন্তু রাজভবনে তার রাত্রি নিবাস করার কথা। তিনি সেই হিসেবে রাজভবনে এসেছেন, এবং যখন তিনি এসেছেন তার মাত্র কয়েক ঘন্টা আগে কিন্তু রাজভবনের রাজ্যপাল, রাজভবনের যে কর্তা, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এবং যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু কার্যত নজিরবিহীন, ভারতের ইতিহাসে একেবারে নজিরবিহীন। এর আগে একবার হয়েছিল, কিন্তু সেটা সেই ঘটনার অন্যরকম প্রেক্ষিত ছিল। বর্তমান যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত কিন্তু একেবারেই অন্যরকম। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের যদি ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের মতো প্রথমবারের মতো রাজ্যের সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন একটা অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না, জিজ্ঞাসাবাদ দূরে থাক, তদন্ত প্রক্রিয়া পর্যন্ত শুরু করতে পারবে না। এবং এই গোটা ঘটনা যদি আপনি প্রেক্ষিতটা দেখেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাজ্যপাল নিজে একটি বিবৃতি জারি করেছে এই কিছুক্ষণ আগেই। সেখানে রাজ্যপাল বলছে, ভোটের ক্ষেত্রে যদি কেউ সুবিধা নিতে চায়, তাকে কালিমালিপ্ত করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ঈশ্বর মঙ্গল করুক। তিনি কিন্তু বলছেন ভোটে
রাজ্যপালকে কালিমালিপ্ত করে কেউ বা কারা সুবিধা নিতে চাইছে, এবং তার স্পষ্ট ইঙ্গিত সরকার পক্ষের দিকে। কারণ দীর্ঘদিন ধরেই রাজভবনের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সেটা কিন্তু জারি রয়েছে। একদম জগদীপ ধনখড় বর্তমান যে উপরাষ্ট্রপতি, তার সময় থেকে কিন্তু পশ্চিমবঙ্গে যেই রাজ্যপালের পদে আসীন হয়েছেন তার সাথে রাজ্যপাল পদের একটি সংঘাত তৈরি হয়েছে, এবং সেই সংঘাতের সঙ্গে ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে বর্তমান যে রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি বারবার পশ্চিমবঙ্গের একাধিক বিল, রাজ্য সরকার একাধিক বিল আটকে দিয়েছেন। একাধিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার যা উপাচার্য নিয়োগ তিনি রাজ্যকে উপেক্ষা করে নিজে নিয়োগ করেছেন, এবং একটা সংঘাতময় পরিস্থিতি রাজ্যের সাথে সৃষ্টি হয়েছিল, এবং রাজ্যপাল কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছেন। তিনি বলছেন গোটা ঘটনা সাজানো, এবং এই ঘটনায় তিনি কোনোভাবেই বিচলিত নন। এমন পরিস্থিতি যখন যেখানে রাজ্যপাল এবং রাজভবনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে, এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে সভা করবেন, সেখানে তিনি কি বার্তা দেন সেদিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে। কারণ তিনি রাজভবনের পাশে দাঁড়ান কিনা সেদিকে যেন সবাইকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি এই গোটা ঘটনায় অর্থাৎ পুলিশ যেহেতু কোনো রকম পদক্ষেপ করতে পারবে না, পুলিশ এবং রাজ্যপাল লালবাজার অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার তারা কিন্তু বিভিন্ন আইনজ্ঞদের সাথে পরামর্শ করছেন যে কি পরবর্তী পদক্ষেপ হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হতে পারে, যেহেতু রাজভবন নিয়োগ করে রাজ্যপালকে রাষ্ট্রপতি। এবং দ্বিতীয়ত বলা হতে পারে যে সংবিধানের যে রক্ষাকর্তার যে সুপ্রিম কোর্টেও একটি আবেদন জানানো হতে পারে। যদিও সংবিধানের 261 এবং 261/2 এই ক্লজে কিন্তু বলা হচ্ছে রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো রকম অভিযোগ বা তদন্ত প্রক্রিয়া পুলিশ চালাতে পারবে না। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। শুভজিৎ পূততুণ্ড পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ভারতের লোকসভা নির্বাচনে মাঝে হঠাৎ এই অভিযোগের কথা, সেই প্রসঙ্গে কথা বলছিলেন তিনি। এবার ভারত প্রসঙ্গে আরেকটি বিষয়ে চলে যেতে চাই। ভারতে এবার তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ভাঙল। গরমে বিপর্যস্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের। কয়েক রাজ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এরই মধ্যে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত এপ্রিল মাস পার করেছে দক্ষিণ ভারত, আর উত্তর পূর্ব ভারতে ভেঙেছে 51 বছরের রেকর্ড। ভারতীয় আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পুড়ছে ভারতের বেশিরভাগ অঞ্চল। গত 15 বছরে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বিরাজ করছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া বিভাগ জানায়, আগের মাসে পূর্বাঞ্চলে গড় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা 123 বছরের মধ্যে সর্বোচ্চ। গত 7 বছরের মধ্যে এই প্রথম টানা 16 দিন তাপপ্রবাহ দেখেছে ভারতের ওড়িশা, যা গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং গুজরাটে মে মাসে 5 থেকে 8টি অতিরিক্ত তাপপ্রবাহের সংখ্যাও আছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেও তাপপ্রবাহের সংখ্যা রয়েছে বিভিন্ন রাজ্যে। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালাতেও বিরল তাপপ্রবাহের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রোদের প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদ নদী। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিনে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখেছে বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাই। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতেই কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা। আজকেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপপ্রবাহ অথবা সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আপনার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আমাদের সতর্কতা হচ্ছে যে 1-2 জায়গাতে আপনার হিটওয়েভের আপনার রিপোর্ট পেতে পারেন। আবহাওয়া বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণ ভারতে কম বৃষ্টিপাত ও সাগরের বিপরীতমুখী হাওয়ার কারণে সৃষ্টি হয়েছে এই হিটওয়েভের। এছাড়াও কালবৈশাখীর দেখা না মেলাতে তাপমাত্রা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। তবে মে মাসের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে আরও একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। ভয়াবহ আকারে লাভা ছড়াতে শুরু করেছে ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে। সুলাওয়েসি নামের একটি দ্বীপের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরিটিতে গেল মঙ্গলবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। 12,000-এর বেশি মানুষকে এ কারণে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, সাথে বয়ে যাচ্ছে লাভার উত্তপ্ত স্রোত।
এই চিত্র ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত রুয়াং আগ্নেয়গিরির। গেল মঙ্গলবার থেকে হঠাৎ অগ্নুৎপাত শুরু হয় এই আগ্নেয়গিরি থেকে, যা চলে কয়েক দফা। এ সময় আকাশে 5 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছেয়ে যায় ধোঁয়া। অগ্নুৎপাতের সময় ভূমিকম্পের মতো প্রচণ্ড কম্পন অনুভূত হচ্ছিল। এটা খুবই ভয়াবহ ছিল। বৃষ্টির মতো আগুনের ফুলকি ঝরছিল। চারপাশে শুধু আগুনের ফুলকি আর ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সরকার নির্ধারিত নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি। এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 12,000 মানুষকে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। অগ্নুৎপাতের ধ্বংসাবশেষ সাগরে পড়ে সুনামির আশঙ্কা রয়েছে। চারপাশে অন্তত 7 কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 2018 সালেও একই ধরনের ট্র্যাজেডির সম্মুখীন হয়েছিল ইন্দোনেশিয়া। সে সময় আনাক ক্রাকাতোয়ায় অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরির বিশাল অংশ সাগরে ধসে পড়ে। এতে সৃষ্ট সুনামিতে 400-র বেশি মানুষ মারা যান, আহত হন কয়েক হাজার। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।